আপনাদের সাথে একজন বিখ্যাত ব্যক্তির গল্প বলবো। আইন অঙ্গনে তিনি একদা ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ওনাকে হয়তো আপনারা অনেকেই চেনেন, কিন্তু যারা চেনেন না, আইন অঙ্গনে আছেন, তারা তার কাজ সম্পর্কে অবশ্যই জানেন, এটুকু আমি বলতে পারি। তো আজকে যার সম্পর্কে বলবো তিনি হচ্ছেন ভারতের একজন বিখ্যাত আইনজীবী, নাম নানি পালকিওয়ালা। আমি কেন তাকে গুরুত্ব দিচ্ছি তার কারণ হচ্ছে ভারতে যে বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিনটা আসছে, এই ডক্ট্রিনটা নানি পালকিওয়ালার হাত ধরেই যতগুলা মামলায় এসেছে, নানি পালকিওয়ালা প্রায় সবগুলো মামলাতেই ছিলেন এবং তিনি বলা যায় যে লিডিং যারা এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা শেপ দিয়েছে, তার মধ্যে তিনি ছিলেন লিডিং একজন। তো আজকে তার প্র্যাকটিস, তার তার জীবনের গল্প এবং তিনি কিভাবে এতটা সাকসেসফুল হলেন সেটা বলবো। সাথে সাথে এই যে বেসিক স্ট্রাকচার, এটা কিভাবে ইন্ডিয়ান জুরিসপ্রুডেন্সে, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল লতে কীভাবে ধীরে ধীরে ডেভেলপ হয়েছে সেটাও বলবো। কারণ এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা পরবর্তীতে বাংলাদেশের কনস্টিটিউশনাল লতেও অনেকবার ব্যবহার করা হয়েছে। সুতরাং এটার ইতিহাসও আমাদের জেনে রাখা দরকার। তো আশা করি নানি পালকিওয়ালার জীবনী থেকে যারা আইনের ছাত্র আছেন বা যারা উঠতি আইনজীবী আছেন, তারা হয়তো কিছু হলেও উপকৃত হতে পারবেন। নাম থেকেই হয়তো আপনারা বুঝতে পারেন যে নানি পালকিওয়ালা, তারা পারিবারিকভাবে হয়তো পালকির বিজনেস ছিল। তো কথা কিছুটা সত্যি, কারণ নানি পালকিওয়ালা নিজে ছিলেন পার্সিয়ান। তো পার্সিয়ান যারা, তারা তাদের ফ্যামিলি যে বিজনেস সেটাকে সারনেম হিসেবে ব্যবহার করে। তো একটা সময়ে নানি পালকিওয়ালার পূর্বপুরুষরা তারা পালকির ব্যবসায়ীতেই ছিলেন এবং অনেক বড় ব্যবসা ছিল। সে সময় দেখা যায় বড় বিজনেসম্যান, আইনজীবী তারা ওই পালকিতে করেই ঘোরাফেরা করতেন। কিন্তু ঘোড়ার গাড়ি আসার পরে এই পালকির বিজনেসে ভাটা পড়ে। নানি পালকিওয়ালা যখন জন্মগ্রহণ করেন তখন আর তাদের ওই পালকির বিজনেস ছিল না। নানি পালকিওয়ালার বাবা, তিনি 2টা লন্ড্রির ব্যবসা করতেন। এটাই ছিল তাদের পারিবারিক অর্থের উৎস। নানি পালকিওয়ালা একজন আইনজীবী, তিনি ফার্স্ট জেনারেশন আইনজীবী, তার ফ্যামিলিতে আর কোনো আইনজীবী ছিল না। তো ছোটোবেলা থেকেই তিনি জন্মগ্রহণ করেন 1920 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এই প্রথম বিশ্বযুদ্ধের সময়ের দিকে। সেই সময় তিনি যখন জন্মগ্রহণ করেন, তার সেই ছোটোবেলা থেকেই তার একটা সমস্যা ছিল, তিনি তোতলাতেন, কথা বলতে গেলে তোতলাতেন। তো এই কারণেও তার কখনো আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল না। আর তাছাড়া তিনি ছোটোবেলা থেকে অনেক পরিশ্রমী ছাত্র ছিলেন। নিজের ক্লাসের বইয়ের বাইরে তিনি অন্যান্য বই প্রচুর পড়তেন। নিজের হাত খরচে যা টাকা আসতো সেটা দিয়ে পুরনো বইয়ের দোকানে গিয়ে বই কিনে নিয়ে এসে পড়তেন। এইভাবে তিনি পড়াশোনার প্রতি একটি অন্যরকম আগ্রহ ছিল। এমনকি স্থানীয় পুরনো বইয়ের লাইব্রেরিয়ানরা তার প্রতি স্নেহশীল ছিল, যে কারণে তাদের লাইব্রেরিতে অ্যাক্সেস দিয়েছিল। পালকিওয়ালা সেখানে ঘন্টার পর ঘন্টা ইতিহাস, বায়োগ্রাফি, লিটারেচার ঘন্টার পর ঘন্টা সেখানে তিনি পড়তেন। তো এভাবে ধীরে ধীরে ইংলিশ লিটারেচারের প্রতি তার একটি ভালো লাগা তৈরি হয়। আর এই যে বললাম তোতলানো, এই তোতলানোটা দূর করার জন্য তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন উইনস্টন চার্চিলের কাছ থেকে, ইংল্যান্ডের বিখ্যাত প্রধানমন্ত্রী, যার একটা অনেক বিখ্যাত একটা ভাষণ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, উই শ্যাল ফাইট অন দ্য বিচ, এমন একটা ভাষণ তার আছে। তো উইনস্টন চার্চিলও একসময় তোতলা ছিলেন। তো এই কারণে পালকিওয়ালা ছোটোবেলা থেকে ডিবেটিং, বক্তৃতায় অংশগ্রহণ করেছেন এবং প্রচুর ট্রফি অর্জন করেছেন। তো একটা সময় তার তোতলানো চলে যায়। তো পালকিওয়ালা ম্যাট্রিকুলেশন পাশ করার পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংলিশ লিটারেচারে অনার্স করেন এবং তার ইচ্ছা ছিল তিনি লেকচারার পদে জয়েন করবেন, কোনো একটা ইংলিশ লিটারেচারের লেকচারার পদে, প্রভাষক পদে। কিন্তু তার এলাকায় যে কলেজটা, লোকাল একটি কলেজে যখন ইংলিশ লেকচারারের একটা পোস্টের জন্য ফাঁকা হলো, তো পালকিওয়ালা সেখানে অ্যাপ্লাই করলেন। তার রেজাল্ট খুবই ভালো ছিল, কিন্তু তিনি যখন সেখানে গেলেন, কলেজ কর্তৃপক্ষ তাকে রাখলেন না, কারণ ওই পোস্টের জন্য আরও একজন অ্যাপ্লিক্যান্ট ছিল। সেই অ্যাপ্লিক্যান্টের আবার তিনি নারী এবং তার পড়ানোর একটি পূর্ব অভিজ্ঞতা ছিল। তো যে কারণে আর পালকিওয়ালাকে রাখা হয়নি। তো পালকিওয়ালা তখন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন। তো পরবর্তীতে তিনি আবার ইংলিশে মাস্টার্সেও ভর্তি হন এবং মাস্টার্স শেষ করেন। তখন পর্যন্ত তার কিন্তু আইনজীবী হওয়ার ইচ্ছা নেই। মাস্টার্স শেষ করার পরে তার পরিবার, তার স্ত্রী তাকে আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য বললেন। তো পালকিওয়ালা ভাবছিলেন যে তিনি আইসিএস অফিসারই হবেন। তো সেই বছর ইন্ডিয়ায় প্যান্ডেমিক শুরু হয়েছিল। তো
উনি যেহেতু মুম্বাই শহরে থাকতেন আর পরীক্ষা হবে দিল্লিতে, সেই কারণে পালকিওয়ালার বাবা মা বললেন যে তোমার পরীক্ষা দিতে হবে না। কিন্তু তারপরেও ওই সেই বছর সরকার আবার স্থানীয়ভাবে অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছিলেন মুম্বাইতে, কিন্তু পালকিওয়ালা ওই অ্যাপ্লিকেশন সাবমিট করতেই দেরি করে ফেলেছিলেন। তো যে কারণে তার আর এই ইংলিশ প্রভাষকও হয়নি, তিনি আইসিএস অফিসারও হতে পারেননি। ভাগ্য সম্ভবত তাকে ইতিহাসের একজন বিখ্যাত আইনজীবী হওয়ার জন্য তৈরি করছিল। তো তো মাস্টার শেষ করার পরে তিনি ভর্তি হয়ে গেলেন মুম্বাই গভর্নমেন্ট ল কলেজে। এই শুরু তার আইনের পথ চলা। এরপরে আইন পাশ করলেন 1944 সালে। তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেছেন। সেই বছর আইন এই পালকিওয়ালার সাথে পালকিওয়ালার এক বছরের সিনিয়র ছিলেন চন্দ্রচূড়, পরবর্তীতে ইন্ডিয়ার বিখ্যাত একজন চিফ জাস্টিস। তিনিও পালকিওয়ালার সাথে ওই একই কলেজে পড়তেন, এক বছরের সিনিয়র। তো তারা যখন পরীক্ষা শেষ করলেন তখন ওই চন্দ্রচূড় একদিন তাকে বললেন যে কলেজে তো লেকচারার নিবে, তুমিও একটা পোস্ট, তুমিও আবেদন করো, আমিও করি। দুজনেই আবেদন করলেন, কিন্তু কলেজ কর্তৃপক্ষ দুজনকেই রেখে দিলেন এবং দুজনেই ওখানে টিচার হয়ে গেলেন। একসাথে পালকিওয়ালা মুম্বাই বারে সেই বছর এনরোল হন 1944 সালে এবং তিনি স্যার জমশেদজি কঙ্গ তার চেম্বারে জুনিয়রশিপ করেন। জমশেদজি সে সময় ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, অনেক ভালো প্র্যাকটিস করছিলেন। তার চেম্বারে অন্যান্য ভালো আইনজীবীরাও তখন ছিল, সিরাভাই সহ আরও অন্যান্যরা ছিল। তো পালকিওয়ালা ওইখানে প্র্যাকটিস শুরু করলেন এবং তার আইন পেশায় তিনি অভাবনীয় দ্রুত উন্নতি করলেন। অন্য কোনো আইনজীবী ইতিহাসে এমন খুব কমই আছে যারা এত দ্রুত সফলতার মুখ দেখেছে। তো এত দ্রুত সফলতার মুখ দেখেছে, তার ইনকামটা কেমন ছিল সেটা দেখলেই বোঝা যাবে যে সে কতটা সফল ছিল। 2 বছর পরে তার বাৎসরিক ইনকাম এটা ছিল প্রায় বর্তমান টাকায় 1,30,00,000 টাকার মতো বাৎসরিক, এবং এটা ছিল সেই সময়ের জন্য অনেক বেশি, মাত্র 2 বছর একটা প্রফেশনে আছেন এমন একজন মানুষের জন্য। তো এত দ্রুত পালকিওয়ালার সফলতার কারণ কি ছিল, এটা দেখতে গিয়ে তার সহপাঠী এবং অন্যান্যরা যেটা বলেছেন সেটা হচ্ছে পালকিওয়ালা অত্যন্ত অধ্যবসায়ী ছিল। তিনি 1 মিনিটও সময় নষ্ট করতেন না, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতেন। কোর্টে গিয়ে ইনকাম ট্যাক্সে জমশেদজির চেম্বারে তিনি ইনকাম ট্যাক্স করতেন সকালে, তারপরে এসে হাইকোর্টে কাজ করতেন। এইভাবে করে রাত 10টা পর্যন্ত তিনি চেম্বার করতেন, তারপর বাসায় এসে রাত 2টা পর্যন্ত বই লেখার কাজ করতেন বা পড়াশোনার কাজ করতেন। এইভাবে পরিশ্রম করেছেন। এছাড়া তিনি সময় নষ্ট করতেন না, তিনি বারে গিয়ে কখনো বসেননি, কখনো মুম্বাই বার ভবনে যেয়ে তিনি বসে আড্ডা দেননি, কোনো বারের যে ক্যান্টিন সে ক্যান্টিনেও কোনো দিন যাননি। তিনি ছিলেন খুব বেশি ডিসিপ্লিন এবং খুব দ্রুত পড়তে পারতেন। এইগুলো তাকে হেল্প করেছিল, তিনি অধ্যবসায়ের মাধ্যমেই ধীরে ধীরে এগিয়েছিলেন। তার প্রথম যে মামলায় তিনি শুনানি করেন 2 বছর যখন তার প্র্যাকটিসের বয়স, ওই জমশেদজির চেম্বারের একজন অ্যাসোসিয়েট কোলা তিনি একটি মামলা পান। সেই মামলায় প্রথম দিন তিনি শুনানি করেন, পালকিওয়ালা তাকে অ্যাসিস্ট করে এবং জজ সাহেব পরে আর একটা ডেটে ওইটা শুনানির জন্য রাখেন। তো সেই ডেটে ওই কোলা তার অন্য একটি মামলা ছিল গুরুত্বপূর্ণ, সেই কারণে তিনি পালকিওয়ালাকে বলেন যে তুমি এটা শুনানি করবা। তো পালকিওয়ালা সেইভাবে সেদিন রাত্রে, তার আগের দিনটাতে তিনি ঘুমাননি, সারা রাত ধরে পড়াশোনা করেছেন এবং পরের দিন খুব ভালো শুনানি করেন। তারপরে মুম্বাই বারে তিনি পরিচিতি পেয়ে যান। তো মাত্র 2 বছরেই তিনি মোটামুটি পরিচিতি পেয়ে যান। তো এই হচ্ছে পালকিওয়ালার হাত ধরেই ইন্ডিয়ার বিখ্যাত যে মামলাগুলা বেসিক স্ট্রাকচারের সেইটা তৈরি হয়েছিল। এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা শুরু হয়েছিল শঙ্করী প্রসাদ মামলা দিয়ে। সেই সময় ইন্ডিয়ান কনস্টিটিউশনে 9th শিডিউল বলতে একটা শিডিউল তৈরি করা হয়েছিল, যে শিডিউলে গভর্নমেন্ট সমস্ত আইন বানাতো আর ওই শিডিউলের মধ্যে রেখে দিত, এবং ওই শিডিউলটা পরিবর্তনযোগ্য ছিল না। এবং ওই শিডিউলের বৈশিষ্ট্য এমন ছিল যে কোনো কোর্ট ওই শিডিউলকে কোশ্চেন করতে পারবে না, মানে জুডিশিয়াল রিভিউতে সেটাকে আনতেই পারবে না। তো এই 9th শিডিউলকে চ্যালেঞ্জ করে একটা মামলা ছিল শঙ্করী প্রসাদ। তখন কোর্ট বলেছিল যে পার্লামেন্ট কনস্টিটিউশনের সব কিছুই পরিবর্তন করে দিতে পারে। এরপর সজ্জনশীল মামলা, সেই মামলাতেও কোর্ট একই মত বহাল রেখেছিলেন যে পার্লামেন্ট চাইলে একটা কনস্টিটিউশনের সবটুকু অংশই পরিবর্তন করে দিতে পারে। তো এরপরে যে মামলাটি আসে, প্রথম যেই মামলায় এই পার্লামেন্টের ক্ষমতাকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। আপনারা হয়তো জেনে থাকবেন। এই মামলায় গোলকনাথ তিনি ছিলেন
পাঞ্জাবের একজন অধিবাসী, তার বাবা একজন বাঙালি মানুষ, তিনি পাঞ্জাবে যান, সেখানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং প্রচুর সম্পদ বানান, তারপর মৃত্যুবরণ করেন। তো সেই সময় পাঞ্জাবের গভর্নমেন্ট একটা আইন বানান, এই যে আমাদের এখন ল্যান্ড সিলিং আইন আছে এমন, যে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি আর সম্পদ রাখতে পারবে না। তো প্রচুর সম্পদ হারান গোলকনাথ। তো তিনি মামলা করেন এবং এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং তিনি বলেন যে এটা ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করছে। তো এই মামলায় পালকিওয়ালা ছিলেন এবং তিনি বলেন যে এই যে পার্ট 3 মানে ফান্ডামেন্টাল রাইটস, এটা কোর্ট এইখানে পার্লামেন্ট এগুলো চেঞ্জ করতে পারে না। তো উনি আর্গুমেন্ট দেন এবং প্রতিষ্ঠা করেন, অন্যান্য কিছু আইনজীবীরা ছিলেন, তারা সবাই মিলে মত দেন যে এই সংবিধানের কিছু মৌলিক অংশ আছে যেটা কিছুতেই পরিবর্তনযোগ্য না। এবং গোলকনাথ মামলার পরে একদম সংবিধানের ওই কিছু অংশ সেটা পরিবর্তনের পথ একদম রুদ্ধ হয়ে যায়। তো এরপরে কেশবানন্দ মামলায় এই মামলাটি আসে। এই মামলায়ও পালকিওয়ালা থাকেন। এই মামলাতেও কেশবানন্দ নামে একজন মঠ প্রধান, তিনি বলেন যে তার যে প্রপার্টি সেটা গভর্নমেন্ট ভায়োলেশন করছে, প্রপার্টির রাইট, এবং তিনি মামলা করেন। এবং এই মামলাটাই শেষে আবারও সেই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট চলে আসে। তবে এই মামলায় আরেকটু, এই যে গোলকনাথ মামলায় যেরকম একদম স্ট্রিক্ট হয়ে যায় যে কিছুই পরিবর্তন করতে পারবে না, এখানে বলা হয় যে বেসিক স্ট্রাকচার কথাটা এখানেই আসে, যে বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন করা যাবে না, ইনক্লুডিং ফান্ডামেন্টাল রাইটস। তো পরবর্তীতে মিনার্ভা মামলায়ও একই কথা আসে এবং মিনার্ভা মামলায়ও পালকিওয়ালা থাকেন। তো পালকিওয়ালা এই বিখ্যাত মামলাগুলাই থেকে তিনি এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটাকে এস্টাবলিশ করেন। এছাড়া তিনি আরেকটা বিখ্যাত মামলায় লড়েছিলেন, আর দুইটা বিখ্যাত মামলা বলতে হবে। একটা হচ্ছে ব্যাংক ন্যাশনালাইজেশন কেস, এটা সেই সময় ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন করার চেষ্টা করেন এবং কম্পেনসেশন খুবই কম দেন। তো পালকিওয়ালা এই মামলায় ছিলেন এবং বলা যায় এক প্রকার তিনি জিতেছেন, কম্পেনসেশন অনেক বেশি পাওয়া গিয়েছিল। আর একটা বিখ্যাত মামলা সেটা হচ্ছে প্রাইভি পার্স নামে মামলা। মানে ইন্ডিয়ার যখন স্বাধীন হয় সেই সময় প্রায় 552টা ছোট ছোট রাজ্য তারা ইন্ডিয়ার সাথে যোগ দেওয়ার জন্য ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাপ্রোচ করা হয় এবং সেই রাজ্যগুলো এক সময় ইন্ডিয়ার সাথে যোগ দেওয়ার জন্য ইন্ডিয়ান ফেডারেশন গঠন করার জন্য একমত হয়। তবে তাদেরকে সাংবিধানিকভাবে আলাদা শাসক হিসেবে মর্যাদা দেওয়া হয় এবং কথা ছিল যে তাদেরকে বাৎসরিক একটা পরিমাণ টাকা দেওয়া হবে, বিনিময়ে তারা তাদের ওই স্টেটগুলা ইন্ডিয়ার জন্য উন্মুক্ত করে দেবেন। তো এই প্রাইভি পার্স চলতেছিল 1950 থেকে। পরে ইন্দিরা গান্ধী এসে তিনি পার্লামেন্টে আইন পাস করার চেষ্টা করেন যে প্রাইভি পার্স বন্ধ করে দিবেন, মানে ওই রাজাদেরকে আর টাকা পয়সা দিবেন না। তো তিনি আইন পাস করতে পারেননি, কারণ সেই মেজরিটি তিনি পাননি। পরবর্তীতে সে সময় যে প্রধান প্রেসিডেন্ট গিরির মাধ্যমে একটি অর্ডারের মাধ্যমে তিনি এগুলো বাতিল করেন। তো সেই সময়কার একজন মহারাজা, গোয়ালিয়রের মহারাজা, তিনি এই আদেশের চ্যালেঞ্জ করেন এবং এই মামলায় পালকিওয়ালা যুক্ত হন। পালকিওয়ালা বলেন যে এটা গ্রেট বিট্রায়াল, কারণ সংবিধানে তাদেরকে একটা পদ দেওয়া হয়েছে, সেগুলো বাতিল করে তাদেরকে এইভাবে হেনস্থা করা যাবে না। এটা তাদের সাথে একটা প্রমিস দেওয়া ছিল ইন্ডিয়ান রাষ্ট্রের, সেটা বাতিল করতে পারেন না। তো পালকিওয়ালা সেই মামলায় জিতেছিলেন, যদিও পরবর্তীতে ইন্দিরা গান্ধী আবারও নির্বাচন করেন এবং জিতে গিয়ে সে মেজরিটি পেয়ে তিনি ওই ব্যবস্থা পার্লামেন্টের ওইতেই বন্ধ করে দেন। তো যাই হোক, পালকিওয়ালা এইভাবেই নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করেন। তিনি এত বেশি পরিশ্রম করতেন, কম ঘুমাতেন, যে পরবর্তী জীবনে তার আলঝেইমার হয়েছিল, তিনি মানুষকে সহজে চিনতে পারতেন না। তো তার জীবনী থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি যে আইনজীবী হলে সময়কে কাজে লাগাতে হবে, অত্যন্ত পরিশ্রমী হতে হবে। তো আমি এরপরে আরও বিখ্যাত আইনজীবীদেরকে নিয়ে ধীরে ধীরে ভিডিও দেব। আর কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।